নমস্কার। কথায় কথায় আজ আরও একবার আপনাদের কাছে এসেছি রবীন্দ্রনাথ প্রসঙ্গ নিয়ে। যে রবীন্দ্রনাথ আমাদের মননে, স্মরণে, আমাদের চিন্তায়, চেতনায়, প্রগতিশীলতায়, সে রবীন্দ্রনাথও রক্তমাংসের মানুষ, বৈষয়িক চিন্তায় আক্রান্ত আমাদের মতোই। কখনো সখনো পরিস্থিতির টানাপোড়েনে প্রগতিশীলতার বিপথে হেঁটেছেন, আবার সেই রবীন্দ্রনাথই নিজেকে ভাঙতে ভাঙতে এগিয়ে গেছেন। তাই জীবনে দুই সত্য, তবে অধিকতর সত্য হল কাব্য সত্য, বাস্তব সত্য নয়। এক রবীন্দ্রনাথ লিখেছেন চিত্রাঙ্গদা কাব্য, যে চিত্রাঙ্গদার মুখে ফুটে উঠেছিল প্রগতিশীলতার নতুন বাণী। দেবী নহি আমি, নহি সামান্যা রমণী, পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নই। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। আবার আরেক রবীন্দ্রনাথ 1928 সালের 23শে আগস্ট লিখেছিলেন মহুয়া কাব্যের সবলা কবিতা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। পুরুষতন্ত্রের কাছে এও ছিল প্রগতিশীল রবীন্দ্রনাথের প্রশ্ন। পুরুষতান্ত্রিক সমাজ এ প্রশ্নের জবাব দিতে পারেনি। এই দুই কাব্যের ব্যবধান 36 বছর। কাব্য সত্যটি হল প্রগতিশীলতা, একইভাবে অটুট রয়েছে। কিন্তু যেটা এই মধ্যবর্তী সময়ে নিরন্তর ভাঙাগড়া হয়েছে সেটা হলো বাস্তব সত্য। যে রবীন্দ্রনাথ পুরুষতান্ত্রিক সমাজকে প্রশ্ন করেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা, সেই রবীন্দ্রনাথকেই বলেন্দ্রনাথের বিধবা পত্নী সাহানা দেবীকে নিজেই এর জবাব দিতে পেরেছিলেন? নাকি ভাব সত্য বা কাব্য সত্যকে বাস্তব সত্যে প্রতিষ্ঠা করবার দায়হীন কর্তব্য পালনে স্থিত হয়েছিলেন? এর উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে প্রায় 125 বছর আগে, গত শতকের উষা লগ্নে। 1899 সালে রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় মাত্র 29 বছর বয়সে। বলেন্দ্রের অকাল মৃত্যুর পর তরুণী পত্নী সুশীতলা তখন ফিরে গেছেন তার বাপের বাড়ি এলাহাবাদে। তখন তার বয়স মাত্র 16 বছর। পিতা সার্জন মেজর ফকিরচন্দ্র চট্টোপাধ্যায় সাহানার পুনর্বার বিবাহ দেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু এমন সময় হঠাৎই তার মৃত্যু হয়। এই অবস্থায় মহর্ষি ঠিক করলেন সাহানা দেবীকে কলকাতায় ফিরিয়ে আনতে। প্রসঙ্গত বলে রাখি, মহর্ষি দয়াপরবশই সাহানাকে আনার ভাবনা করেননি। সাহানার দ্বিতীয়বার বিবাহের তোড়জোড় পাকা হয়ে গিয়েছিল। একথা শুনে রক্ষণশীল ব্রাহ্ম দেবেন্দ্রনাথ চরম বিচলিত হয়ে উঠলেন। সাহানাকে ফিরিয়ে আনবার জন্য পুত্রদের উপর ভার দিতে গেলেন। মহর্ষি প্রথমে বড় ছেলে দ্বিজেন্দ্রনাথকে বললেন এই বিয়ে যাতে না হয় তার ব্যবস্থা নিতে। দ্বিজেন্দ্রনাথ হিন্দু মেলার পৃষ্ঠপোষক হলেও তিনি সংস্কৃতিবান ও দার্শনিক, তাই তার মন সায় দিল না এই বিয়ে ভাঙতে। তিনি পিতার নির্দেশ মানতে অপারগতার কথা ব্যক্ত করলেন। আইসিএস সত্যেন্দ্রনাথ তো কথাটা শুনেই উড়িয়ে দিলেন। তিনি বিধবা বিবাহের ঘোর সমর্থক। জ্যোতিরিন্দ্রনাথও পিতার ইচ্ছা পূরণে অসমর্থ হলেন। কাজেই মহর্ষির শেষ ভরসা ছিল প্রিয় রবীন্দ্রনাথ। রবিকে ডাকলেন, নিজের ইচ্ছার কথা পুত্রকে বললেন। রবীন্দ্রনাথ পিতার আদেশ পালনে সম্মত হলেন। প্রগতিশীল সাহিত্যিক রবীন্দ্রনাথ চললেন এলাহাবাদে এক ষোড়শী বিধবার বিয়ে ভাঙতে। প্রশ্ন ওঠে, এই সেই রবীন্দ্রনাথ যিনি সাহিত্যে পাতার পর পাতা নারী মুক্তির কথা ব্যক্ত করেছেন? অপরাপর ভাইয়েরা যা পারলেন রবীন্দ্রনাথ তা পারলেন না। তার কাছে বোধহয় পিতৃ আজ্ঞাই বড় ছিল। প্রিয় ভিউয়ার্স, আপনারা বোধহয় বলবেন প্রগতিশীল বিষয়ে মত প্রকাশ করা বা সাহিত্য রচনা করা আর ব্যক্তিগত জীবনে তাকে বাস্তবে প্রতিষ্ঠা দেওয়াটা কি খুবই বাধ্যতামূলক? উত্তর অবশ্যই না। একথাও ঠিক যে কবিরে পাবে না তাহার জীবন চরিতে, কিন্তু বিষয়টি যে রবীন্দ্রনাথকে নিয়ে, যার কাছে মানবিক সহানুভূতি দেখতে চাওয়াটা কি খুবই অস্বাভাবিক ব্যাপার। তবে প্রগতিশীল রবীন্দ্রনাথের এহেন কার্যাবলীতে আশ্চর্য হবার কিছু নেই। এর আগে আমরা দেখেছি একটি হৃদয় বিদারক ঘটনা সত্যকে মহর্ষির উইলে, যে উইলের শর্ত মোতাবেক
বলেন্দ্রনাথের মৃত্যুর পর অপুত্রক বীরেন্দ্রনাথ সম্পত্তি থেকে বঞ্চিত হলেন। তবে মাথাপিছু 100 টাকা করে মাসোহারা বরাদ্দ ছিল বীরেন্দ্রনাথ, প্রফুল্লময়ী ও সাহানা দেবীর জন্য। অথচ আমরণ মাসিক বৃত্তি নির্ধারিত হয় জ্যোতিরিন্দ্রনাথের জন্য 1250 টাকা। তখন কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথের এই উইলের অন্যতম এক্সিকিউটর। মহর্ষির এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আদৌ কি কোনোদিন তিনি প্রশ্ন তুলেছিলেন? উল্টে নানা সময় দেখেছি সদ্য প্রয়াত বলেন্দ্রের মায়ের অসঙ্গতিপূর্ণ আচরণে বাড়ির অন্য সকলের মতো তিনিও বিরক্ত হয়েছিলেন। সে কথার প্রমাণ আছে 12ই ভাদ্র 1306 সনে মৃণালিনী দেবীকে লেখা একটি চিঠিতে। সে কথা যাক, সাহানার বিয়ে ভাঙতে পেরে রবীন্দ্রনাথ যে পিতৃ আজ্ঞা পালনে সাফল্য হয়েছেন, সেই স্বস্তির ইঙ্গিতটুকুও আমরা পেয়েছি 1901 সালের 31শে জানুয়ারি মৃণালিনী দেবীকে লেখা একটি চিঠিতে। রবীন্দ্রনাথ লিখেছেন, আজ এলাহাবাদে এসে পৌঁছেছি। সুশী এবং তার মার সঙ্গে দেখা হয়েছে। সুশী যেতে রাজি হয়েছে, তার মাও সম্মতি দিয়েছেন। কলকাতা হয়ে শিলাইদহে যাওয়াই স্থির হল। যেরকম বাধা পাব মনে করেছিলুম তার কিছুই নয়। ভালো করে বুঝিয়ে বলতেই উভয়েই রাজি হল। পরশু অর্থাৎ শনিবার এখান থেকে ছাড়ব। ভাগ্যি সুরেন মোগলসরাই থেকে আমার সঙ্গ নিলে, নইলে একা একা এই হোটেলে পড়ে পড়ে কটা দিন কাটানো আমার পক্ষে ভারী কষ্টকর হতো। না, এ চিঠিতে প্রগতিশীল রবীন্দ্রনাথকে কোথাও দেখতে পেলাম না। অকাল বৈধব্যের অনিশ্চিত জীবনের নরকে 16 বছরের এক তরুণীকে ঠেলে দেওয়ায় তার ভূমিকার জন্য কোনো রকম অনুশোচনা দেখতে পেলাম না প্রগতিশীল রবীন্দ্রনাথের। তবে বিধবা বিবাহ নিয়েও রবীন্দ্রনাথের মধ্যে নানা সংকোচ দেখা গিয়েছিল, বিশেষত 20 শতকের প্রথম দশক পর্যন্ত। তখনও দেবেন্দ্রনাথের প্রভাব তিনি কাটিয়ে উঠতে পারেননি, তাই চোখের বালির বিনোদিনীকে পুনর্বার বিবাহ দিতে পারলেন না। শুধু রবীন্দ্রনাথ কেন, বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র পর্যন্ত কেউ কি সাহস দেখাতে পেরেছেন সামাজিক প্রথার বিরুদ্ধে? অর্থাৎ রবীন্দ্রনাথ সামাজিক দিক থেকেও সংশয়দীর্ণ ছিলেন সে সময়ে। তাই ঘরের বিধবা বধূকে সকলের সামনে বের করতে সংকোচ বোধ করেছেন। সাহানাকে শান্তিনিকেতনে বিজ্ঞান পড়তে দেননি এই একই কারণে। বিজ্ঞান পড়তে গেলে ল্যাবরেটরিতে শিক্ষা নিতে হবে, সকলের সামনে বের হতে হবে। সে কি সম্ভব হইবে? সাহানার আর বিজ্ঞান পড়া হল না। এ কথা ঠিক, ঠাকুর বাড়ির নিষ্ঠুর সংস্কারের সৌজন্যে অকালে হারিয়ে গেলেন সাহানা দেবী। আবার এ কথাও সত্য, রবীন্দ্রনাথকে আপাত দৃষ্টিতে নিষ্ঠুর অবিবেচক বলে মনে হলেও এর গভীরে একটা অর্থনৈতিক দুশ্চিন্তাও ছিল। কেননা রবীন্দ্রনাথের জীবনের একটা বড় সময় কেটেছে দেবেন্দ্রনাথের অন্নে প্রতিপালিত হয়ে। আর্থিকভাবে স্বাবলম্বী হতে অনেক সময় লেগেছে। তাই পিতার অনেক অনৈতিক ও অমানবিক সিদ্ধান্তকে মুখ বুজে সহ্য করতে হয়েছে তাকে। দেবেন্দ্রনাথ বেঁচে থাকতে থাকতেই 2 কন্যার তড়িঘড়ি বিয়ে দিয়েছেন, মাধুরীলতার 14 বছর বয়সে আর মীরাদেবীর 10 বছর বয়সে, যাতে যৌতুকের টাকার ব্যবস্থাটা ঠাকুরবাড়ির ফান্ড থেকে হয়ে যায়। রবীন্দ্রনাথকে এই বৈষয়িক ভাবনাও আচ্ছন্ন করেছিল। এখানে অবশ্যই অনেকে প্রশ্ন তুলতে পারেন, চিন্তার ক্ষেত্রে বিশেষ করে বাল্যবিবাহ সম্বন্ধে এই অন্ধত্ব কিংবা দৈন্যতা কি শতাব্দীর সূর্যকে মানায়? না, মানায় না। কিন্তু একথাও স্মরণে রাখতে হবে, রবীন্দ্রনাথ রক্তমাংসের মানুষ, তার এই প্রকৃতি স্বাভাবিক। শুধু বাল্যবিবাহ কেন, জীবনের প্রথমার্ধই তো কিছু কিছু বিশ্বাসের ক্ষেত্রে তিনি থেকে গিয়েছিলেন রক্ষণশীল সনাতনপন্থী। আবার সেই রবীন্দ্রনাথ সাহিত্যের প্রগতিশীলতাকে ক্রমশ বাস্তবের কাজের ক্ষেত্রে নামিয়ে আনছেন 20 শতকের 1 দশক থেকে। এই রবীন্দ্রনাথ নিজ পুত্র রথীন্দ্রনাথের বিয়ে দিয়েছিলেন বিধবা প্রতিমা দেবীর সঙ্গে 1910 সালের 27শে জানুয়ারি বৃহস্পতিবার। প্রতিমা দেবীর বয়স তখন 16 আর রথীন্দ্রনাথের 21। প্রতিমার বিয়েতে সামাজিক বাধা কিছু এসেছিল। ঠাকুর পরিবারের কোনো কোনো শরিক নিজের বাড়ির উৎসবে রবীন্দ্রনাথের পরিবারকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিয়েছিলেন। তবে রবীন্দ্রনাথ সেসব বাধায় পাত্তা দেননি। বিয়ের 4 দিন পর 20শে মাঘ রবীন্দ্রনাথ আমেরিকায় জামাতা নগেন্দ্রনাথকে লিখলেন, বিবাহটি বিধবা বিবাহ হয়েছে, তাও বোধহয় শুনেছ। তা নিয়ে গোড়ায় একটা ঝড় উঠবার সম্ভাবনা হয়েছিল, কিন্তু তার প্রতি মনোযোগ না করাতে সেটা কেটে গেল। এখন হয়তো আর কেউই প্রশ্ন তুলবেন না রবীন্দ্রনাথের মতো শতাব্দীর সূর্যের প্রগতিশীলতা নিয়ে।
আসলে রবীন্দ্রনাথের মনের আকাশে নিশ্চয়ই বেদনার ঝড় উঠেছিল আপন কৃতকর্মের জন্য। একদিন তিনি পিতার আদেশ পালন করার জন্য ভেঙে দিয়েছিলেন আর এক বিধবার বিবাহ। বলেন্দ্রনাথের বিধবা পত্নী সাহানা দেবীকে পুনর্বিবাহের পিঁড়ি থেকে তুলে এনেছিলেন, পিতার আজ্ঞা পালন করে ভেঙে দিয়েছিলেন সেই বিয়ে। আর সেই রবীন্দ্রনাথ প্রতিমা রথীন্দ্রের বিয়ে দিয়ে আপন কৃতকর্মের বোধহয় প্রায়শ্চিত্ত করলেন। এই যে নিজেকে ভাঙা, নিজেকে নতুন করে গড়ার প্রাণনা, এটাই তো আধুনিকতা, এটাই তো প্রগতিশীলতা। এই হলেন রবীন্দ্রনাথ।